হাজবেন্ড ওয়াইফ যদি দুজনে যদি একসঙ্গে প্রস্তুতি নেয় সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যে যখন একই টপিক আমরা দুজন মিলে পড়ছি, আমার যখন যেটাতে সমস্যা হচ্ছে আমি সাথে সাথে ওকে জিজ্ঞেস করতে পারছি, একটা রিডিং পার্টনার যেটাকে বলে। ডিউটির বেলায় দেখা গেল যে ও আমাকে একটু হেল্প করেছে, যে আজকে হয়তো আমার পড়ার প্রেশার একটু বেশি, ও আমাকে একটু হেল্প করলো ডিউটিতে। আমি ওকে একটা টপিক দিলাম যে আজকে আমরা এই টপিক গুলো পড়ে শেষ করবো, তো একটা কম্পিটিশনের মতো থাকে যে কে শেষ করতে পারলো। আমাদের ফাইনাল প্রফ শেষ হয় জানুয়ারি 3 তারিখ এবছর, আর বিয়ে হয় জানুয়ারি 11 তারিখ। আর্লি ম্যারেজ আমার মনে হয় অনেক বেশি বেনিফিশিয়াল, তবে এটা পার্টনারের উপর ডিপেন্ড করে। একসাথে মিলে গ্রো করার যে একটা মানে অনুভূতি, এই যে আমরা দুজন মিলে স্ট্রাগল করে আজকে ক্যাডার পর্যন্ত মানে আসতে যাচ্ছি, তো এই স্ট্রাগল তো আমি আজকে সরাসরি একটা বিশেষ ক্যাডারকে ব্রেক করলে তো আমি পেতাম না। ওয়াইফ হিসাবে ডাক্তার আমি বলবো গুড, যদি সেটা ব্যাচমেট হয় বেটার, আর যদি নিজের মেডিকেলের হয় বেস্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক ফাহিম। দর্শক, সম্প্রতি 48তম বিশেষ বিসিএস এর ফলাফল প্রকাশিত হয়েছে এবং এই ফলাফলে এমবিবিএস এবং বিডিএস মিলে 3120 জন চিকিৎসক উত্তীর্ণ হয়েছে। এবং একটি মজার বিষয় হচ্ছে এই বিসিএস এ বেশ কয়েকজন দম্পতিও উত্তীর্ণ হয়েছে এবং আমাদের সঙ্গে তেমনই একজন চিকিৎসক দম্পতি উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আফিয়া জান্নাত অর্পি এবং নাহিদ ইমরোজ উৎস। আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে উত্তীর্ণ সকল চিকিৎসক এবং সেই দম্পতিদের শুভেচ্ছা জানাতে চাই। প্রথমে একটু জানতে চাই অর্পি আপুর কাছে যে এই সাফল্যের মানে এই উত্তীর্ণ হওয়ার অনুভূতিটা কেমন? প্রতিক্রিয়াটা খুবই ভালো ছিল, আলহামদুলিল্লাহ। এটা অন্যরকম একটা অনুভূতি, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে এরকম একটা অনুভূতি পাওয়ার একটা সৌভাগ্য আমার হলো। ওই সময়টায় আমি ছিলাম রিক্সায়, আমরা দুজন। তো ওই দিন বৃহস্পতিবার এবং শুক্রবার আমাদের নাইট অ্যাডমিশন ছিল। তো রিক্সায় হঠাৎ করে আমার শাশুড়ি আমাকে ফোন দিল যে কি ব্যাপার, রেজাল্ট হয়ে গেছে, আমি কেন ওনাকে ফোন দিয়ে জানাচ্ছি না। আমরা তো তখন জানি না যে রেজাল্টটা হয়ে গেছে, সারাদিনই আমরা বসেছিলাম রেজাল্টের জন্য। তো পরে হচ্ছে যখন শুনলাম, সাথে সাথে আমরা ফোন বের করে দেখলাম নিজেদের রোল। ও একটু ভয় পাচ্ছিল নিজের রোলটা সার্চ দিতে। আপনারা দুজন একসঙ্গে ছিলেন? আমরা একসাথে রিক্সায় ছিলাম, হ্যাঁ। ও একটু ভয় পাচ্ছিল যে রোলটা কি লিখবো পুরাটা, মানে কি হয় একটা টেনশন। কার রোলটা আগে দেয়া হয়েছিল? ওর রোলটা হচ্ছে আগে ফোনে লিখতেছে, তখন একটু ভয় পাচ্ছে, ভয় লাগতেছে। তা আমি বললাম যে দেখো, সাহস করো। ও নিজের রোল দেখতে দেখতে পাশে দিয়ে আমি রেখে আমার রোল দেখা যাচ্ছে। আমি তো মানে রিক্সায় সব ঘটনা, মানে আমি বাসায় আম্মুকে তখন ফোন দিয়ে জানালাম। আর এরপরই তো হচ্ছে তখন একদম 8টা বাজে, আর আমাদের অ্যাডমিশন শুরু ওই টাইমটাতে। আমি কারোর সাথে ওইভাবে শেয়ার করবো ওই সময়টাই পাইনি, মানে রিক্সায় ওই সময়টা কেটে গেছে। তো ভাই আপনি কি করছিলেন যখন শুনলেন যে আপনি উত্তীর্ণ হয়েছেন? আমাকে হচ্ছে আম্মু ফার্স্টে ফোন দিয়েছে, কোনো কারণে রিক্সায় বুঝতে পারিনি হচ্ছে, ওই জন্যে তখন নাকি রেজাল্ট দেওয়া 5 মিনিট হয়েছে। আম্মু বলছে 5 মিনিট হয়ে যাচ্ছে, এখনো আমাকে ফোন দিচ্ছে না। আম্মু টেনশন নাকি, আম্মু ঘামা শুরু করে দিয়েছে, দিয়ে হচ্ছে অর্পিকে ফোন দিয়েছে। তো অর্পি ধরে যে 5 মিনিট হয়ে গেছে, তোমরা ফোন দিচ্ছ না কেন? তখন সাথে সাথে অর্পি কেটে দিচ্ছে, তাড়াতাড়ি ফোন কাটো আগে। তারপরে হচ্ছে আমি সার্চ দিলাম, তো ভয় লাগছিল। প্রথমে হচ্ছে 48 লিখলাম, তারপরে 3টা ডিজিট, আর সার্চ দিব না, এবার খোঁজা শুরু করি পিডিএফ থেকে অন্য রোল আছে কিনা। এই করে তারপরে হচ্ছে পাওয়া গেল। আর আমার পাশেই হচ্ছে অর্পির হচ্ছে ছিল নিচে, আমার শাড়ির নিচে, ও দেখে ফেলছে। দিয়ে হচ্ছে রিক্সা থেকে নেমে তো সাথে সাথে আম্মুকে ফোন দিয়ে তারপরে আপুকে ফোন দিলাম যে আপু 8টা তো বেজে গেছে, আমাদের এরকম আসতে 1 ঘন্টা লেট হবে। এই একটা অনুভূতি। আপনাদের যে আপনার বাবা মা অভিভাবকদের একটা দারুণ একটা ইয়া ছিল এই ক্ষেত্রে। আমরা একটু মানে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই বিসিএস যেটা নিয়ে আমরা কথা বলছি, এই যাত্রাটা, এই ড্রিমটা, এই স্বপ্নটা মূলত কোথা থেকে, মানে কখন থেকে শুরু হয়েছে আপনার? এটা শুরু হয় ফাইনাল প্রফি রেজাল্ট দেওয়ার পরে। আমরা প্রিপারেশনটা নেওয়া শুরু করি। ফাইনাল প্রফি রেজাল্ট যখন দিল, এরপর আমরা চিন্তা করি যে হ্যাঁ আমরা দেশে থাকবো, দেশে এর জন্য বিসিএস এর জন্য একটা প্রিপারেশন নেওয়া শুরু করি। এভাবে করে মূলত 47-এর জন্য একটু একটু করে পড়াশোনা শুরু করি। 48-এর আপনারা জানতেন না তখন যে বিশেষ তখন পর্যন্ত স্পেশাল হবে এরকম কোনো প্রজ্ঞাপন আসেনি। ফাইনাল প্রফ দেওয়ার পর থেকেই যে আচ্ছা একটু পরে মানে স্টার্ট করি, তখন হয়। একটু বলবেন, মানে 47 তো বিশেষ না, 47 ছিল জেনারেল। মানে তাহলে প্রস্তুতিটা কিভাবে নিচ্ছিলেন? মানে তখন আপনার জেনারেল, যদি জেনারেল পার্টটা কিছুটা প্রস্তুতি আপনার, তার মানে কিছুটা গুছিয়ে নিচ্ছিলেন আর কি। তারপর একটু যদি বলেন যে তারপর প্রস্তুতিটা কিভাবে নিচ্ছিলেন? তখন হচ্ছে ওর বড় ভাই, মানে হচ্ছে উনিও বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, উনি অনেকগুলো ভাইবা দিয়েছেন অলরেডি। তো উনি হচ্ছে আমাদেরকে হেল্প করেছিলেন যে অনেকগুলো দাগিয়ে দেওয়া, কি কি পড়তে হবে, স্পেশাল টপিকগুলো, এগুলোর দিকে ফোকাস করা, এই জিনিসগুলো পড়াটা যে গোছানো, এই দিকটায় উনি আমাদেরকে অনেক বেশি হেল্প করেছিলেন। এখান থেকেই আস্তে আস্তে শুরু, বলেন যে তোমরা একটু একটু করে পড়তে থাকো। এরপর যখন স্পেশালের প্রজ্ঞাপন জারি হয়, তখন তো দেখলাম আমাদের বেলায় এবার 48তম বিসিএস এ দেখা গেল যে সাবজেক্ট অনেকগুলো, মানে পুরো মেডিকেল লাইফের যতগুলো সাবজেক্ট ছিল
সবগুলো সাবজেক্টকে একসাথে দিয়ে দেওয়া হয়। তো সেজন্য তখন প্রিপারেশন অ্যাজ ইউজুয়াল যেভাবে নেওয়ার নিতে থাকি, আর বাকি যে সাবজেক্টগুলো সেগুলো 5 বছরের রেসিডুয়াল নলেজটা যেটা ওইটা একটু কাজে লাগাতে থাকি, ওটাকে একটু আবার রিক্যাপ করতে থাকি, এর মতো করেই চলতে থাকে মেনলি। আপনি খুব দারুণ বলছেন। আমি একটু নাহিদ ভাইয়ের কাছে জানতে চাই, মানে নাহিদ ভাইয়ের প্রস্তুতিটা শুরু হয়েছিল কোথা থেকে? প্রথমে হচ্ছে শোনা যাচ্ছিল যে এরকম 47তম বিসিএস আসবে, এখানে হচ্ছে অনেক সংখ্যক হচ্ছে পোস্ট থাকবে। তো যেহেতু পোস্ট থাকবে তাহলে আমরা হচ্ছে জেনারেলি টার্গেট করে প্রথমে আগিয়েছিলাম। তখন হচ্ছে 48-এর কোনো প্ল্যান ছিল না যে স্পেশাল আসবে কিনা। তো আমার বড় ভাই বললেন যে এইভাবে এইভাবে পড়া শুরু কর, এইভাবে এই বই কিন, ওই বই কিনলাম। তারপর সে দাগিয়ে দেওয়া শুরু করলো, ডিউটির সময় ফাঁকে যে এর সময়টুক পাস ওইটুক পর আর কি, এইভাবে পড়াটা শুরু করলাম। এপ্রিলের পরে একটা গুঞ্জন শোনা গেল যে হচ্ছে 48 বিসিএস একটা স্পেশাল আসতে পারে। আমরা তখন মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম যে হচ্ছে মেডিকেল পার্ট পড়বো না জেনারেল পার্ট পড়বো। তো আমার ভাই তখন মানে সবচেয়ে গাইড যেটা করেছে আমার বড় ভাই, ঠিক আছে, বলছে তাহলে হচ্ছে জুন পর্যন্ত অন্তত হচ্ছে জেনারেল পার্ট আগে রাখ, যেহেতু এটা তোদের জন্য একবারেই নতুন, ঠিক আছে। ওই জন্য আমরা হচ্ছে জেনারেল পার্টটাই মেনলি ফোকাস করলাম। যে তারপরে হচ্ছে যখন সার্কুলার দিল, তো আমাদের যেহেতু ফাইনাল প্রপটা কিছুদিন আগে শেষ হয়েছে, তো মেডিসিন, সার্জারি, গাইনি মোটামুটি তো আইডিয়া ছিল, পড়া ছিল। তো বেসিক সাবজেক্টের যেগুলো বাকি সময়টাতে ওই বেসিক সাবজেক্টে ফোকাস করা হয়েছে। আচ্ছা, আপনারা যদি আমরা এই গল্পটা পরে যাব আপনাদের এই হাজবেন্ড ওয়াইফের কেমিস্ট্রিটা, আচ্ছা একটু কি বলবেন আমাদের, মানে হাজবেন্ড ওয়াইফ যদি দুজনে যদি একসঙ্গে প্রস্তুতি নেয়, মানে সেক্ষেত্রে সুবিধা অসুবিধাটা একটু জানতে চাই, মানে সুবিধাটা কি আপনি একটু যদি বলেন। আমি বলবো এটা খুবই সহায়ক ছিল। সুবিধা হচ্ছে যে যখন একই টপিক আমরা দুজন মিলে পড়ছি, আমার যখন যেটাতে সমস্যা হচ্ছে আমি সাথে সাথে ওকে জিজ্ঞেস করতে পারছি, একটা রিডিং পার্টনার যেটাকে বলে। আমার মনে হয় মেডিকেলে পড়াশোনার বেলায় রিডিং পার্টনার জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। যদি আপনার রিডিং পার্টনারটা আপনার মতো হয়, মানে একদম সমানে সমানে আপনি যেটা জানতে চান, যেভাবে পড়েন, পড়ার স্টাইলটা যদি একই হয়, তাহলে খুবই হেল্পফুল হয়। এদিকটাতে খুবই সুবিধা হয়েছিল। ডিউটির বেলায় দেখা গেল যে ও আমাকে একটু হেল্প করেছে, যে আজকে হয়তো আমার পড়ার প্রেশার একটু বেশি, ও আমাকে একটু হেল্প করলো ডিউটিতে। আবার যেদিন ওর পড়ার প্রেশার বেশি থাকে সেদিন ওকে আমি একটু হেল্প করি, এভাবে করেই আগাচ্ছিল। একটু নাহিদ ভাইয়ের কাছে জানতে চাই, মানে পড়াশোনা যদি একসঙ্গে করা হয় হাজবেন্ডের সঙ্গে, দুজনে একসঙ্গে, মানে এক্ষেত্রে আপনি কি সুবিধা পেয়েছেন একটু যদি শেয়ার করে? আমি হচ্ছে একটা জিনিস অ্যাড করি, আরেকটা সবচেয়ে বড় যে মোটিভেশন, যে আমি ওকে একটা টপিক দিলাম যে আজকে আমরা এই টপিক গুলো পড়ে শেষ করব। হ্যাঁ, তো একটা কম্পিটিশনের মতো থাকে যে কে শেষ করতে পারলো কিনা। আমরা বলে রাখছিলাম যে এরকম একটা কম্পিটিশনের মতো ভাইবস তৈরি করা। তো এটা অনেক বড় একটা মোটিভ পড়ার ব্যাপারে কাজ করে বলে মনে হয়। এবং যেহেতু এমসিকিউ ছিল বিশেষ যখন জানতে হবে, তখন এটা আরো কিছুটা সহজ হয়ে গেছে। মানে আপনারা মানে ইন্টার্নশিপ শেষ করে বিসিএস এর জন্য প্রস্তুতি নিলেন এবং ক্যাডার হয়ে গেলেন, অনেকের জন্য এটা একটা স্বপ্ন। মেডিকেল পুরো সময়টাই মূলত একটা কঠিন পড়ালেখার চাপ থাকে, সেখানে আবার একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার একটা প্রস্তুতি না, মানে এই দুটার ব্যালেন্স আপনি কিভাবে করছেন? সবার আগে বলতে চাই যে এটা হচ্ছে আল্লাহর একবারে নিয়ামত, আমি বলতে পারি যে আমার উপর হচ্ছে আল্লাহ দান করেছেন। আর প্রস্তুতির ব্যাপারে বলা যায় যে এটা খুবই আসলে কঠিন হয়ে যায় প্রস্তুতি নেওয়া। ইন্টার্নশিপের মধ্যে অনেক ডিউটি প্রেশার থাকে, এর মধ্যে সময় করে নেওয়াটাই অনেকটা। তো এখানে হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যে আপনার কোন ডিপার্টমেন্টে প্লেসমেন্ট, আপনার হচ্ছে সিএ বা হচ্ছে সিনিয়র ভাইরা কতটা হেল্পফুল। তো আমি যেটা বলতে পারি যে আমার তখন হচ্ছে সার্জারি প্লেসমেন্ট ছিল, এবং আমার সিএ বলেন সিনিয়র ভাই যারা ছিলেন প্রচন্ড মানে রকমের হেল্পফুল, এবং তারা আমাদেরকে মোটিভ করতো, মানে মোটিভেশন দিত যে এইভাবে পড়, এভাবে হলে হয়ে যাবে। মানে যে স্টিমুলেশন যেটা বলে আমরা তাদের কাছে পেয়েছি, এবং তাদের প্রতি আমরা আসলে চিরকৃতজ্ঞ। এবং এমন বলতো যে ডিউটির টাইমটা এইভাবে যে কাজ যত আগে তাড়াতাড়ি শেষ করবি তত তাড়াতাড়ি পড়তে পারবে, এইরকম তাদের সহযোগিতা আসলে মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর তারপরে হচ্ছে যেটা বলা যায় যে আমরা এমসিকিউ প্র্যাকটিসটা হচ্ছে মেনলি করতাম, যে ফোনে অনেক অ্যাপ থাকে, অ্যাপে গুলোতে হচ্ছে এমসিকিউ ব্যাখ্যা সহ পাওয়া যায়। তো অবসর সময়ে 10 মিনিট সময় পাওয়া গেল, 20টা এমসিকিউ সলভ করছি ব্যাখ্যা সহ। এইভাবেই আসলে টাইমটা ম্যানেজ করে যাওয়া, কারণ হচ্ছে ডিউটির পরে রুমে যে অনেক ক্লান্ত লাগতো আর কি। তো ওই সময় খুব একটা যে পড়া হয়েছে তা আর কি বলা যাবে না। আফিয়া জান্নাত অর্পি আপুকে জানতে চাই, মানে ভাই যেটা বললো, আপনি যদি এখানে আরেকটু যোগ করেন যে কোন সময় থেকে সেটা, এটাকে ফাইনাল প্রফের ইন্টার্নের পরেই মূলত এই বিসিএস এর প্রতি একটু একটু করে যে পড়া, এটাকে ফাইনালের প্রফের পর না মূলত থার্ড ইয়ার কি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার থেকে কখন শুরু হয়েছিল এই পড়াটা? একদম ফাইনাল প্রফের পরে।
মানে ফাইনাল প্রপের আগে মানে বিসিএস নিয়ে কোনো ধরনের ইয়া ছিল না? না, একদমই না। আমরা তখনও বিসিএস এর পড়াশোনা, তখন আমরা মেডিকেলের পড়াশোনাটাকে ভালোভাবে পড়া ট্রাই করতাম, ওটাকে ক্লাবদস্ত করতাম। কারণ এটাই মূলত মানে মনে হয়েছিল যে এখন যেটা পড়ছি বা যখন যেটা পড়বো সেটা ভালোভাবে পড়বো, ওটাই আমি বেস্টটা দিয়ে পড়ার চেষ্টা করবে। তখন সেটাতে ফোকাস করি। ফাইনাল প্রফের রেজাল্ট দেওয়ার পরে তখন চিন্তা করি যে হ্যাঁ, এখন আমাকে পরের স্টেপের জন্য করতে হবে হয় পোস্ট গ্রাজুয়েশন অথবা বিসিএস। তো যেহেতু বিসিএস সিলেক্ট করলাম, এরপর থেকে আমি বিসিএস এর পড়াশোনা শুরু করি। আপনি আপনার ব্যালেন্সটা একটু বলবেন, যে ভাইয়াটা শুনছি আপনি কিভাবে ব্যালেন্স করতেন এটা? যেটা ও বললো প্রথমে, যে আমাদের সার্জারি ডিপার্টমেন্টের প্রতি আমরা আসলে সত্যি খুবই কৃতজ্ঞ। ওখানে আমাদের সিএরা আমাদেরকে, ওনারা কিছু নিজেদের অভিজ্ঞতার আলোকে গাইডলাইন দিত যে তোরা এগুলো এগুলো জিনিসগুলো পড়, এখান থেকে প্রশ্ন আসবে, এরকম করে পরীক্ষা দিতে হয়, বাই এরকম জিনিসগুলো আসে, আইডিয়া থাকা লাগে। আবার ডিউটি ভাগের বেলায় ওরাই হচ্ছে বলতে তোদের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে ফেল, মানে যার কাজ আগে শেষ হবে সে ভালোভাবে পড়তে পারবে। আবার হচ্ছে দেখা যায় তো যে যাদের মানে পড়া মানে যারা পরীক্ষা দিচ্ছিল না তারা আমাদের একটু হেল্প করেছিল, আমাদের ইন্টার্নমেট যারা। তো এই জন্যই আমরা আসলে ব্যালেন্স করতে পেরেছিলাম। আসলে এটা পারিপার্শ্বিক সবকিছুর উপরেই ডিপেন্ড করে। আচ্ছা, আপনার ছোট ভাইদের জন্য, ছোট ভাই বোনদের জন্য আপনি যদি পরামর্শ দেন, আমি শুধু একটা মেডিকেল পার্টটা জানতে চাই, যারা যদি খুব দ্রুত যদি সরকারি চাকরি বা গভর্নমেন্ট জবে প্রবেশ করতে চায়, তাদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? যারা মেডিকেলে পড়াশোনা করছে, আমার ছোট জুনিয়র যারা, তাদের প্রতি আমার নির্দেশনা থাকবে যে যখন যেখানে যেটা পড়ছে সেটা যেন খুব ভালোভাবে পড়ে। নট নেসেসারি যে সেটা মুখস্থ করতে হবে, এটা আমি সবসময় সবাইকেই বলি। মানে আমি যে পড়াশোনাটা করছি এটা যেন আমি 100% কমপ্লিট করি, কারণ এটা আমার কখন কাজে লাগবে আমি আসলে জানি না। যখন যেটাই থাকে সেটাতে আমি ফোকাস করব। তারপর আমি যখন সময় পাবো তখন আমি কিছু এক্সট্রা পড়াশোনা, এক্সট্রা যে নলেজটা, এটা শুধুমাত্র বিসিএস না, এটা সব জায়গায় কাজে লাগে। নলেজ সব জায়গায় কাজে লাগে, এটা আপনাকে হেল্প করবে। নলেজ থাকলে মানুষ কনফিডেন্স পায়। সো ওদের প্রতি একটা উদ্দেশ্য থাকবে যাতে মন দিয়ে পড়াশোনা করা, যেটা পড়ছে সেটা যেন ভালোভাবে পড়ে। নাহিদ ভাই, কেউ যদি মানে আপনার জুনিয়রদের জন্য বলেন যে আপনাদের মতে কেউ যদি চায় যে আমি ইন্টার্নশিপ চলা অবস্থায় বিসিএস বা যদি এটা তো আপনাদের সুযোগ পেয়েছেন, যদি এরকম সুযোগ কখনো হয়ে যায় যে দ্রুত চাকরিতে জয়েন করতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি? তাদের জন্য আমার পরামর্শ থাকবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পড়াশোনা শুরু করা। আমি হচ্ছে ফাইনাল প্রফের আগে শুরু করেছিলাম, কিন্তু আমি হচ্ছে ওটা কন্টিনিউ করতে পারিনি, যেহেতু অনেক প্রেশার থাকে মেডিকেলের পড়াশোনার। তো অনেকে হচ্ছে আমি দেখি যে পেরেছে, এবং তারাও হচ্ছে আমার সাথে ক্যাডার হয়েছে, আমার রুমমেটই তাই হয়েছে। তো আমাদের তার প্রতি মানে জুনিয়রদের প্রতি এটাই পরামর্শ থাকবে যে তোমরা যদি বিসিএসই এক টার্গেট হয়ে থাকে, মেইন টার্গেট, 4th ইয়ার বা হচ্ছে 5th ইয়ারের শুরু থেকে একটু একটু করে 1 ঘন্টা টাইম দেওয়া, অথবা পেপারটা পড়া, কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়া, এটার সাথে হচ্ছে লেগে থাকা। এবং মেডিকেলের জন্য যে মেডিকেলের অংশটুকুর জন্য ওটা তো হচ্ছে জেনারেল বিসিএস এর রিটেন নিয়ে একটা ইয়া থাকে, আর স্পেশাল যদি সামনে আসে সেটার জন্য যে যে সাবজেক্ট যখন যেটা পড়ছে কনসেপ্টটা যেন ক্লিয়ার করে পড়া, যে আমি এই ডিজিজটা পড়ছি, এটার প্যাথোফিজিওলজিটা কেন হলো, সবকিছু কেন আর কি প্রশ্নটা করা আর কি। সেটা আমি যেটা দেখেছি বিসিএস এর জেনারেল পার্ট পড়ার সময়, যে আমি একটা চুক্তির নাম পড়ছি, এটা সালটা মুখস্থ করছি, কিন্তু আমি যদি ওটার ব্যাকগ্রাউন্ডটা দেখি যে কেন এই চুক্তিটা হয়েছিল, তাহলে আমার জিনিসটা মুখস্থ রাখাও সহজ হয়, কনসেপ্টটা আর কি ক্লিয়ার থাকে। এভাবে পড়াটার জন্য আমি পরামর্শ দিই। তো আপনারা দুজনেই 47তম বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অর্পে আপু, আপনি যদি একটু ইন জেনারেল যদি একটু পরামর্শ দেন, যে যারা মানে শুধু মেডিকেল গ্রাউন্ড না, মেডিকেলের বাইরে যারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, আপনার ছোট ভাই বোনদের যদি একটু বলেন যে যারা বিসিএস কে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছে, আপনি যদি একটু সাবজেক্ট ওয়াইজ যদি বলেন যে কিভাবে মূলত প্রস্তুতিটা নেবে। সেক্ষেত্রে আমি বলবো বাংলার জন্য, যদি আমি সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে বলি, বাংলা সাবজেক্টের জন্য দেখা যায় তারা যদি ক্লাস 9-10 যে বইটা থাকে একদম বেসিক, যে ব্যাকরণটা আমরা আগেই পড়ে আসছি সেই ব্যাকরণটাই, যদি মানে মেডিকেল ডাক্তারদের বেলায় হয়তো এটার সাথে টাচ আপ অনেক কম থাকে, জেনারেলদের বেলায় হয়তো এটা একটু সহজ হয়। তো ওই জায়গাগুলো তখন থেকেই পড়া, একদম বেসিক জিনিসগুলো, ইংলিশের বেসিকটা একদম স্ট্রং করা খুবই সেখানে কাজে দেয়। গণিতও খুব কঠিন না, আমাদের 9-10 দেখা যায় সাধারণ গণিত, কিছু উচ্চতর গণিতের কিছু অংশ থাকে, সেই বইগুলো নিয়ে একটু প্র্যাকটিস করা, চর্চায় রাখা। মেইনলি হচ্ছে বিসিএস এর পড়াগুলো এরকম ভাস্ট যে একদিন যদি না পড়া হয় পরের দিনই মানে ভুলে যাওয়ার মতো অবস্থা, রেগুলার চর্চায় রাখা। আর বাকি যে সাবজেক্টগুলো যেমন ভূগোল, তারপর হচ্ছে নৈতিকতা ও সুশাসন, আইসিটি, এগুলো মোরলেস আমরা এ পর্যন্ত যা পড়ে আসছি ইন্টারলেক পর্যন্ত, তার সাথে আরেকটু হায়ার লেভেল অ্যাড করলে আসলে এগুলো হয়ে যায় মোটামুটি বলা যায়। মেন যেটা হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করা, চর্চা করা। আমি পরীক্ষা যেটা দিচ্ছি সেটা যা ভুল হচ্ছে, এটা কেন ভুল হচ্ছে, এই ভুলটা কি এরকম যে আমি আসলে আগে পড়েছিলাম কিন্তু এখন ভুলে যাচ্ছি, নাকি আমি আগে পড়েই নাই, সেটাকে আইডেন্টিফাই করে ফেলা।
যদি এমন হয় যে আমি পড়েছিলাম ভুলে যাচ্ছি, তাহলে আবার রিভাইজ দেওয়া। ভুলের জায়গাগুলো হচ্ছে বইয়ে দাগিয়ে রাখা, যে হ্যাঁ এই জায়গাটা আমি ভুলে গিয়েছিলাম কিন্তু এখন আবার আমি মনে করেছি। এটা আমাকে খুব হেল্প করেছিল যে হ্যাঁ আমি এই জায়গাটা ভুলে যাচ্ছি, কেন ভুলে যাচ্ছি, আমি আবার রিভাইজ দিই। আমি বইয়ে আজে বাজে জিনিস বা অনেক বেশি না দাগিয়ে শুধু হচ্ছে যেটা আমি ভুলে যেতাম আমি সেটা দাগাতাম। এভাবে করে সবগুলো সাবজেক্ট বই ধরে, কখনো ভিডিও দেখে, কারণ দেখা যায় যে বই অনেক সময় মানে এত ডিটেলস লেখার তো সুযোগ থাকে না। যে কথাটা ও বললো যে যে কোনো চুক্তি সেটা কি হচ্ছে কেন হচ্ছে, আমি ইউটিউবে অনেক এখন ডকুমেন্টারি পাওয়া যায়, এই ডকুমেন্টারি গুলো দেখলে একটা ভিজুয়ালাইজেশন থাকে, সেটা আমাকে মেমোরাইজ করতে অনেক হেল্প করে। আমি একই সাথে সেটা সম্পর্কে জানলাম, কারণ বইয়ে হচ্ছে আমাকে বিসিএস এর জন্য যতটুকু দরকার সে আমাকে ততটুকুই বলছে, কিন্তু আমার নিজের আগ্রহ থেকে আমার জানতে হবে যে হ্যাঁ এটা কেন হয়েছিল। কারণ এটা তো শুধু প্রিলিমিনারি না, এখানে রিটেন নামে একটা জিনিস থাকে যেখানে অনেক ভাস্ট নলেজ থাকে, আমাকে বুঝিয়ে বলতে হয়, ভাইভাতে আমাকে ব্যাখ্যা করতে হয়। সুতরাং আমার যদি ওই লেভেলের নলেজ না থাকে আমি কিভাবে ব্যাখ্যা করব? সেজন্য সবকিছুর ডিটেইলস মানে আগে থেকে রেডি করা, আহরণ করা, ভিডিও দেখা, সাথে বই করা, পরীক্ষা দেওয়া, ভুলে গেলে কেন ভুলে যাচ্ছে আইডেন্টিফাই করা, এই স্ট্র্যাটেজিগুলো আমার কাছে মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আরেকটা জিনিস হচ্ছে অ্যাড করব যে বিসিএস যারা বিগিনার সবার আগে একটা প্রশ্ন ব্যাংক কিনা জোর। প্রশ্ন ব্যাংকটা কিনে যে পিএসসির যে কোশ্চেন প্যাটার্নটা কিরকম, কোন কোন টপিক থেকে রিপিটেডলি কোশ্চেন গুলো আসছে, এগুলো আইডেন্টিফিকেশন করা এবং ইম্পর্টেন্ট টপিক গুলো হচ্ছে আইডেন্টিফিকেশন করা। তাহলে দেখা যায় যে আমি হচ্ছে 20% ইফোর্টে হচ্ছে একটা 80% বেনিফিট পাচ্ছি। এই রুলটা হচ্ছে ফলো করা উচিত, কারণ সিলেবাস ভাস্ট, ওটার কোনো সীমা নাই। দেখা যাচ্ছে আমরা ইম্পর্টেন্ট টপিক গুলো যদি কভার করি আমাদের বড় একটা অংশের হচ্ছে কভার হয়ে যাচ্ছে। আর এমসিকিউ হচ্ছে 200 মার্ক, 200 মার্কে তো আমার হচ্ছে 200 মার্ক 200তে 200 পাওয়ার কোনো প্রশ্নই আসেন। তো আমাদের একটা টার্গেট থাকবে যে আমার হচ্ছে প্রথমে আমি 140 বা 50-এর জন্য হচ্ছে কভার করার চেষ্টা করব, তারপরে হচ্ছে সময় পেলে বাকিটার চেষ্টা করব। এই স্ট্র্যাটেজিটা ফলো করা আর কি উচিত আমার। আপনি প্রশ্ন ব্যাংকের কথা বললেন, আপনারা যেহেতু একটা বিসিএস দিলেন, যে জেনারেল পার্টে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আগের যেভাবে জেনারেল পার্টে সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ বিষয়ের প্রশ্নগুলো ছিল, প্যাটার্নটা কি কিছু চেঞ্জ হয়েছে, মানে নাকি মোটামুটি সিলেবাসে কি হচ্ছে কিছুটা পরিবর্তন এসেছে, কিন্তু প্রশ্ন যদি আমরা 48 বিসিএস দেখি, খুব যে আনকমন প্রশ্ন হচ্ছে 48 বিসিএস এ দেখা যায়। এখন এটা স্পেশালের জন্য কিনা বা জেনারেলে কিরকম হবে এটা 47-এ আসলে বোঝা যাবে, কিন্তু 48-এ ওই রকম কোনো চেঞ্জ দেখা যায়। আচ্ছা, আমার এই পার্টে একদম শেষ প্রশ্ন, কোচিংটা ম্যান্ডেটরি কিনা বিসিএস এর জন্য? আমার মতে হচ্ছে কোচিং ম্যান্ডেটরি না, কারণ হচ্ছে আমরা তো একে তো কোচিং করার যে কোচিং এ যাবো বা অনলাইন ওরকম ভাবে ক্লাস করব টাইম মেনটেন করে, ওটার সুযোগই ছিল না। আমরা হচ্ছে কোচিং ছাড়াই হচ্ছে প্রিপারেশনটা নিয়েছি। তো ও হচ্ছে এক্সাম দিয়েছে, ভর্তি হয়েছিল, এক্সামটা দিয়েছে, ওর কাছে ওটা বেনিফিশিয়াল মনে হয়েছে আর কি। আমি যদি এখানে একটু অ্যাড করি যে সেটা হচ্ছে কোচিং সবসময় দরকার হয় না। কেউ যদি সেলফ স্টাডিতে সাফিসিয়েন্ট থাকে যে হ্যাঁ আমি নিজে থেকেই পড়তে পারবো, আমি জানি, আমি রুটিন করে আগাতে পারবো, সেটা অনেক হেল্পফুল। আর আমি এক্সাম ব্যাচে যেটাও বললো, ভর্তি হয়েছিলাম শেষ 1 মাসে, যে সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টটা শিখা। কারণ 200টা এমসিকিউ ওখানে বসে দাগানো এটা এবং 2 ঘন্টা সময়ের মধ্যে, এটা ট্যাক্টফুল না হলে এটা আসলে ডিফিকাল্ট। তো এটা একটু প্র্যাকটিস করার জন্য আমি কিছু অফলাইনে পরীক্ষা দিয়েছিলাম, এতটুকুই। বাকি সবকিছু আমাদের পুরোপুরি সেলফ স্টাডি ছিল। ইতিমধ্যে দর্শকরা নিশ্চয়ই জানতে পেরেছে যে আপনার দম্পতিদের আলোচনা করছে। এই দম্পতি পরিণত হওয়ার যে আমরা গল্পটা একটু শুনতে চাই, যে আপনাদের বিয়ের গল্পটা একটু শুনতে চাই আমরা। বিয়ের কথাবার্তা ফাইনাল প্রফের আগে চলছিল, মানে ওই টাইমটাতে আমাদের ফাইনাল প্রফ শেষ হয় জানুয়ারি 3 তারিখ এবছর, আর বিয়ে হয় জানুয়ারি 11 তারিখ, একদম ফাইনাল প্রফের পরপরই। তো ওই টাইমটা ডিসাইড করতে চেয়েছিলাম, কারণ ফাইনাল প্রফের পরে যে সময়টা পাওয়া যায় মনে হলো যে এরপরে তো এই সময়টা আর পাবো না। এই সময়টা যদি বিয়ে করে ফেলি তাহলে তো একসাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে, কারণ পরে সেও ডিউটিতে থাকবে, আমিও ডিউটিতে থাকবো। আর এখন যদি মানে বিয়ে না হলে এই সময়টা আমি একাই থাকবো। তো তখন সেজন্য বলি যে যেদিন ফাইনাল প্রফ শেষ হয় 3 তারিখ, তার পরের সপ্তাহেই বিয়ে হয়ে যায়, আমরা বিয়ে করে ফেলি। আচ্ছা, আপনাদের এই মানে আর্লি বিয়ে করার এই মানে ফিলোসফিটা একটু জানতে চাই। আর্লি ম্যারেজ আমার মনে হয় অনেক বেশি বেনিফিশিয়াল, তবে এটা পার্টনারের উপর ডিপেন্ড করে। এটা যদি এরকম হয় যে আপনার পার্টনার কিরকম, আপনি কিরকম, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিরকম, দুজনের লাইফ গোল কিরকম, কিভাবে একজন একজনকে হেল্প করতে চান, সবকিছু যদি ম্যাচ করে তাহলে আর্লি ম্যারেজ অনেক হেল্প করবে। আপনি অনেক আগে থেকে আপনার কাছে মানে হেল্প পাওয়ার জন্য একজনকে পাবেন, যে কোনো বিপদে আপদে, যে কোনো কিছুতে। অ্যাট দ্য সেম টাইম আপনাকেও হেল্প করতে হবে। বিয়ে জিনিসটা আপনাকে একটু রেসপন্সিবল হতে হেল্প করবে, আপনাকে শিখাবে দায়িত্ব কিভাবে নিতে হয়, কিভাবে দায়িত্ব পালন করতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারবেন। জীবন সম্পর্কে আরো অনেক গভীর নলেজ গেইন করতে পারবেন। এভাবে অনেক দিকে হেল্প করেছে।
তবে আগে যেটা বললাম যে হ্যাঁ এটা অনেকখানি পার্টনারের উপরে। অনেকের ক্ষেত্রে মনে হয় যে না, সে এত আগে দায়িত্ব নিতে চায় না, তাদের গোল আলাদা থাকে যে হ্যাঁ তারা এস্টাবলিশড হয়ে তারপর বিয়ে করবে। আমাদের কাছে এরকম মনে হয়নি, মনে হয় যে এস্টাবলিশ তো একটা সময় হওয়া যাবে, কিন্তু এই সময়টা তো পার হয়ে যাবে, তখন তো আমি আসলে এই সময়টা এনজয় করতে পারবো না। একসাথে মিলে গ্রো করার যে একটা মানে অনুভূতি, এই যে আমরা দুজন মিলে স্ট্রাগল করে আজকে ক্যাডার পর্যন্ত মানে আসতে যাচ্ছি, তো এই স্ট্রাগল তো আমি আজকে সরাসরি একটা বিশেষ ক্যাডারকে বিয়ে করলে তো আমি পেতাম না, আমিও স্ট্রাগল করতাম না, তার স্ট্রাগলটা আমি দেখতে পারতাম না। এখন যে কোনো ক্ষেত্রে হয়তো আমি জানবো যে হ্যাঁ সে এই লেভেলের পড়াশোনা করেছিল, এভাবে করে তাকে সবকিছু সামলাতে হয়েছিল, তো যে কোনো এক্সপেকটেশনের আগে আমার মাথায় এটা থাকবে যে হ্যাঁ এরকম ছিল একটা সময়। জি, নাহিদ ভাই একটু মন্তব্য জানতে চাই। আমার হচ্ছে একটা পরামর্শ থাকবে যে বিয়ের আগে পার্টনারের কি এক্সপেকটেশন, দুইজনে আলোচনা করে যে একজন পার্টনার আরেকজন পার্টনারের কাছ থেকে কি কি জিনিস এক্সপেক্ট করে, এবং এই সময়ে বিয়ে করলে ওই সব এক্সপেকটেশন পূরণ করা পসিবল কিনা, এই বিষয়টা মাথায় রেখে তারপরে হচ্ছে যদি এক্সপেকটেশন ফিল আপ করে এটা হচ্ছে বেস্ট হবে ডিসিশন বিয়ে করা। আর যদি এক্সপেকটেশন ফিল আপ না হয়, ফিল আপ করতে মনে হয় যে আমি ফিল আপ করতে পারবো না, তাহলে ওটা একটা ডিসিশন হবে, এই আর কি। আচ্ছা, আপনার মানে ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলছে এটা তো বোঝা যাচ্ছে। আপনারা দুজনে ভালো লাগাটা কেমন লাগতেছে? ভালো লাগাটা আমি এটা বলতে মানে একটা জিনিস বলা যায় যে দুইজন একসাথে গ্রো হওয়ার একটা ভালো উদাহরণ দিতে পারি। যে আমার ব্যক্তিগত, যখন আমি একটা ছোট গাছ কিনতাম, ফলের গাছ, ছোট থেকে বড় করে যখন নতুন ফল ধরবে, প্রথম যখন ফলটা ধরে ওটার অনুভূতিটা অন্যরকম। যেটা একটা ফল ধরা গাছ টবে এনে লাগালেন, ওই অনুভূতিটা কখনোই থাকবে না, বা গাছটার প্রতি মায়া ওরকম থাকবে না। আমার কাছেও সেই একই রকম, যে আমরা একসাথে গ্রো হলাম, তারপরে একটা জিনিস পেলাম, এটা অন্যরকম, মানে কয়েক গুণ বেশি আর কি। অর্পি আপু, আপনার কাছে একটু বিষয় জানতে চাই, আসলে মানে হাজবেন্ড হিসেবে চিকিৎসক কেমন? আমার কাছে মনে হয় বেস্ট, মানে মেয়েদের জন্য ডাক্তার হাজবেন্ড খুবই বেস্ট। কারণ আমার হাজবেন্ড যখন আমার মেডিকেল প্রফেশনে থাকবে, সে জানবে যে কি পরিমাণে স্ট্রাগল আমার প্রতিদিন করা লাগে, ডিউটির প্রেশার, নাইট ডিউটি, ইভিনিং ডিউটি, আসা, এরপরে দেখা গেল আমার একটা নাইট ছিল, আমি পরের দিন সকাল 8টায় আসলাম, আসার পরে তখন যে আমার একটা টায়ার্ডনেস কাজ করবে, আমাকে যে কেউ একজন হেল্প করবে, এই জিনিসটা তো সে বুঝবে। প্রতিদিন ডিউটিতে কি হয় না হয় আমি তো একজনের সাথে গল্প করতে পারবো ওই জিনিসগুলো। এখন একটা নন মেডিকেল কেউ থাকলে আমি তার সাথে এই বিষয় নিয়ে গল্প করতে পারতাম না, আমার আগে তাকে বুঝাতে হতো যে এই জিনিসটা কি, আবার আমার ডিউটির প্রেশার কেমন, কি কি জিনিস হ্যান্ডেল করা লাগে, পেশেন্টদের সাথে প্রতিদিন যে বিভিন্ন স্ট্রেস গুলো, এগুলো তো একজন সেম প্রফেশনের একজন আগে থেকে জানে, সে হ্যাবিচুয়েটেড, আমিও হ্যাবিচুয়েটেড, সো আমি তাকে একবার বললে সে বুঝে যাবে। আমার কাছে মনে হয় নন মেডিকেল পার্সনকে আমি বললে আমাকে বুঝাইতে হতো যে হ্যাঁ আমার এখানে এখানে সমস্যা ছিল। এটা সবার বেলায় সমান হবে তা না, এমন অনেকে থাকতে পারে নন মেডিকেল পার্সন, আমি কাউকে সবাইকে ইন জেনারেলাইজ বলছি না, হতে পারে যে হ্যাঁ সে জানে, সে বুঝে। আমার জন্য মনে হয় আমিও রিস্ক নিতে চাইনি। আমি একটু ভাইয়ের কাছে জানতে চাই, মানে ওয়াইফ বা স্ত্রী হিসেবে আপনার মানে চিকিৎসক কেমন? ওয়াইফ হিসাবে ডাক্তার আমি বলবো গুড, আর যদি সেটা ব্যাচমেট হয় বেটার, আর যদি নিজের মেডিকেলের হয় বেস্ট। আমি একটা কথাই বলবো, মানে আপনারটা মিলে গেছে। আমার এটা যেটা ব্যক্তিগত আর কি এক্সপিরিয়েন্স। তারপরে একটা বিষয় থাকে না, মানে যদিও ব্যালেন্সের বিষয়টা আসছেন, আপনারা ব্যালেন্স কিভাবে করছেন? আপনি যদি পরামর্শ এক্ষেত্রে দেন, মানে কিভাবে ব্যালেন্স করা উচিত মানে এই ক্ষেত্রে, কারণ অনেক সময় এটা আবার কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করে কিনা এই ক্ষেত্রে আমার। এটা নির্ভর করবে নিজেদের কমিটমেন্টের উপর, নিজেদের সদিচ্ছার উপরে। চাইলে অনেক ব্যস্ততার মধ্যে অনেক সময় বের করা যায়, আবার চাইলে যদি ইচ্ছা না থাকে, আমার ইন্টেনশন না থাকে, তাহলে অনেক সময় থাকলেও সম্ভব হয় না। কোয়ালিটি টাইম মানে অনেক টাইম সেটা না, কোয়ালিটি টাইম মানে অল্প একটু টাইম, কিন্তু যেই টাইমটাই আমরা একজন আরেকজনকে দিচ্ছি সেটা পার্সোনাল গ্রোথের জন্য, ইমোশনাল হিলিং এর জন্য। এই জিনিসটা ডিউটিতে আমরা সারাক্ষণ একসাথে নিতেও আছি, যেহেতু আমরা একই সাথে ডিউটি করছি, একই ওয়ার্ক প্লেস আমাদের, সো সেই ক্ষেত্রে আমাদের জন্য হয়তো হ্যাঁ আমি তো দেখতেই পাচ্ছি ওকে আমার চোখের সামনে। এরপর আমরা যখন বাসায় যাই, অনেক সময় হয় যে হ্যাঁ আমার আর ওই ডিউটি মিলছে না, দুজনে আলাদা সময়ে ডিউটি, তখন তো কিছু করার নেই। তারপরও যে সময়টা আমাদের দেখা হয়, আমরা একসাথে থাকি, আমরা চেষ্টা করি ওই সময়টাই শুধু দুইজন একসাথে থাকার, একদম দুইজনকে দেওয়ার, এবং এই সময়ের মধ্যে আমাদের যা যা রিকোয়ারমেন্টস আমরা সব ফিল আপ করার চেষ্টা করি, যাতে আমাদের এখন তো আর সারাদিন একসাথে থাকতে হবে এরকম কোনো দরকার পড়ে না, যদি আপনি ওই টাইমটাতে কোয়ালিটি টাইমটা স্পেন্ড করতে পারেন, মানে যান্ত্রিক হয়ে না যাওয়া আর কি। মানে আমরা এই অভিযোগটা শুনেছি চিকিৎসকদের ব্যক্তিগত জীবন থাকে না, বাচ্চা সময় পায় না, মানে আপনাদের লাইফে হয়তো ওইদিকে এখনো গিয়েছে কিনা যাওয়া হয়। আচ্ছা, এখন যাওয়া হয়নি, এই অভিজ্ঞতা এখনো হয়নি, মানে তারপরেও ইচ্ছা কি আপনার, মানে আপনার জাস্ট চিন্তা, মানে জানতে চাই। আপাতত হচ্ছে নিজের ক্যারিয়ার বা রিলেশনশিপটাকে হেলদি রাখা আর কি, যে আমি যে নলেজ গুলো গেইন করছি
এগুলো যেন আমি ফ্রুটফুল ভাবে কাজে লাগাতে পারি। যান্ত্রিকতা এটা আসলে নিজের উপরও নির্ভর করে, যে আমি হচ্ছে সবচেয়ে বড় কথা যেটা মাথায় রাখতে হবে যে আমার প্রফেশনে আমি কতদূর চাই। মানুষের চাওয়ার তো শেষ হয় না, যে আমি আজকে বিসিএস হলো, তারপরে আমার এটা হওয়া লাগবে, তারপরে প্রমোশন পাওয়া লাগবে, এই পাওয়া লাগবে, এই পাওয়ার কোনোদিন শেষ নাই। তো আমি যদি যখন যেই পজিশনে আছি এটাতে যদি সন্তুষ্ট থাকি এবং পরবর্তীতে আগাই, হ্যাঁ এটা হলে ভালো, এইভাবে আগাই, তাহলে আমার মনে হয় না যে এটাতে খুব একটা প্রেসার পড়ার। যে আমার প্রফেশনটা এক জায়গায় রাখতে হবে, আমার পার্সোনাল লাইফটাকে আলাদা রাখতে হবে। যে আমার প্রফেশনকে এইভাবে গ্রো করছি, আমার পার্সোনাল লাইফটাকে হচ্ছে এই পেসেই গ্রো করা লাগবে। দুইটা আর কি এইভাবে ব্যালেন্স করে চলার আর কি চেষ্টা করি সবসময়। বিসিএস নিয়ে আপনার একটু মানে মন্তব্য জানতে চাই। মানে অনেকেই মনে করে যে বিসিএস টাই মনে হচ্ছে যেন জীবনের একমাত্র সাফল্যের চাবিকাঠি। চিকিৎসকদের বিষয় হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো কিছুটা বাস্তবতা এমন, মানে আপনার একটু মতামত জানতে চাই। আমার কাছে এটা মনে হয় না, কারণ হচ্ছে বিসিএস ছাড়াও আরো অনেক হচ্ছে সাইট আছে। অনেকে হচ্ছে বিদেশ যেতে চায়, অনেকে চায় যে হচ্ছে আমি সবসময় ঢাকাতে থেকেই ক্যারিয়ার করব। এরকম যার যার আসলে পার্সপেক্টিভ, যে বিসিএস এ হয়তো বা একটা জব সিকিউরিটি আছে, এটা একটা ভালো দিক, কিন্তু এখানে অনেক সব জায়গারই আসলে লিমিটেশন থাকে। এখন কে কোন জায়গায় যে খুশি থাকছে, আমার কাছে সেটা হচ্ছে সবচেয়ে মেইন প্রায়োরিটি। আমি মনে করি যে আমি বিসিএস এ যে খুশি কিনা এটা দেখা, যে আমি বিসিএস ক্যাডার, আমার এটাই মেইন ড্রিম, কিন্তু এই জায়গাটাতে যে আমি খুশি থাকবো কিনা, আগে আমার এই জিনিসটা সম্পর্কে জানা, যে বিসিএস এ গেলে আমাকে কি কি জিনিস ফেস করা লাগবে, আমি এখানে কি কি পাবো, আমি বিদেশে গেলে কি কি জিনিস ফেস করা লাগবে, আমি কি কি জিনিস পাবো, বা আমি হচ্ছে প্রাইভেট সেক্টরে ক্যারিয়ার করলে কি পাবো কি পাবো না, এইগুলো ক্যালকুলেশন করে আমার লাইফ স্টাইলের সাথে, আমার মেন্টালিটির সাথে যে প্রফেশনটা বেটার মনে হয়, আমি মনে করি সেই দিকে যাওয়াই ভালো। যে বিসিএস এ যেতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি না। যে আপনার কাছে একটু জানতে চাই। এটার পজিটিভ নেগেটিভ দুইটা দিকই আছে। যেমন বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করলে হয়তো অন্যান্য সেক্টরের চেয়ে বিসিএস জবটা হচ্ছে একটু মানে আপনাকে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি দিবে। আপনি অনেক আর্ন লিভ পাবেন, ক্যাজুয়াল লিভ পাবেন, তারপর হচ্ছে ডেপুটেশন পাবেন, পড়াশোনা শিক্ষা ছুটি সেটা পাবেন, যেটা হয়তো প্রাইভেট সেক্টরে পাওয়া যেত না। তো সেই দিকগুলো চিন্তা করলে তখন চিকিৎসকরা চিন্তা করে যে হ্যাঁ আমি এই সিকিউরিটিটা চাই। কারণ 5 বছর পড়াশোনা করেছে, এখনো যদি তাকে ফাইন্যান্সিয়াল স্ট্রাগলের ভেতর দিয়ে থাকতে হয়, তাহলে এটা আসলে সত্যি দুঃখজনক একটা ব্যাপার। তবে এজন্য যে একেবারে সোলিলি বিসিএস এর উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে বা এটা না হলে যে কেউ ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি পাবে না, এটা এরকম কিছু না। এটা এক একজনের পার্সপেক্টিভ। তবে হ্যাঁ, সব দিকে মেনটেন করা। এখন আমার বিসিএস হলো না, এই জন্য আমার লাইফ যেখানেই শেষ হয়ে যাবে, আমি যে অন্য কোনো দিকে যেতে পারবো না, মানে কষ্ট পাওয়া, কান্নাকাটি করা, এবার এটার পিছনেই পড়ে থাকা, সব কিছু এটার পিছনে ব্যয় করে ফেলা, সেটাকে সাপোর্ট করি না। আমি চেষ্টা করেছি, হয়নি, আল্লাহ দেয়নি, ভাগ্যে ছিল না, এখন মুভ অন করা, এরকম একটা মেন্টালিটি নিয়ে শুধু বিসিএস না, সব জায়গায় আগাতে হবে। আমি একদম শেষের দিকে আসছি, ডাক্তার হতে চেয়েছিলেন কেন? আমার কাছে ডাক্তার প্রফেশনের স্পেশাল যে জিনিসটা মনে হয়, যে এখানে আপনার পেশেন্টরা সরাসরি আপনার কাছে এসে সমস্যার সমাধান চাইবে, আপনি তাদের সমস্যার সমাধান করে দেবেন। আল্লাহ অবশ্যই হেল্প করবে, কারণ সুস্থতার মালিক অবশ্যই আল্লাহ তাআলা। তারপর আমরা হচ্ছে সেটা বাস্তবায়ন করি। তো অন্যান্য প্রফেশনে যেটা দেখা যায়, যে আমার কাছে আমার ব্যক্তিগত মতামত, যে অফিসে কাজ করতে হচ্ছে, কলিগদের সাথে কাজ করতে হচ্ছে, অফিসিয়ালদের সাথে চলতে হচ্ছে, কিন্তু ডাক্তার হওয়া এটা এমন একটা প্রফেশন, আপনি যেখানেই থাকেন না কেন, আপনার ডেজিগনেশন যাই হোক, আপনি যত উপরের গ্রেডেই চাকরি করেন না কেন, আলটিমেটলি আপনাকে মানে জনগণের সেবা করতে হবে, আপনাকে পাবলিক ডিল যেটাকে বলে সেটা করতে হবে। তারা আপনার কাছে বিভিন্ন শারীরিক সমস্যা, অসুস্থতা নিয়ে আসবে, আপনি তাদেরকে ট্রিটমেন্ট দিবেন। এটা একটা অন্যরকম স্পেশালিটি। আমাদের যে নলেজটা, এটা অনেকটা কারিগরি শিক্ষার মতো, যে আমি যেটা নিয়ে পড়াশোনা করছি সেটা আমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করছি। সো এটা একটা অন্যরকম একটা ব্যাপার। আবার আমার কিছুটা মানে পাবলিক ডিলিং করতে ভালো লাগে, পাবলিক স্পিকিং করতে ভালো লাগে। সো সেজন্য ভাবলাম যে এখানেই যাওয়া উচিত। অ্যান্ড অবশ্যই সেবা করার ব্যাপারটা তো অবশ্যই থাকবে, যে হ্যাঁ আমি মানুষকে সেবা করব, একদম গ্রাস রুট লেভেলে গিয়ে হেল্প করব, যে কারণে আমি বিসিএস দিলাম। যে একদম প্রত্যন্ত লেভেলে যে মানুষটাকে সেবা দেওয়া, সেটা তো শুধুমাত্র এই ডাক্তারিতেই সম্ভব, এবং বিসিএস এ অনেকখানি করা যায়। সো এইসব চিন্তা থেকে যে হ্যাঁ তাহলে ডাক্তার হলে ভালো। আচ্ছা, আপনারা তো সামনে যাচ্ছেন এবং আপনাদের স্বপ্নটা আমরা প্রত্যাশা রাখি আপনাদের কাছ থেকে রুগী পাবে। আমি নাহিদ ভাইয়ের কাছে একটু জানতে চাইবো এই বিষয়ে, যে চিকিৎসক কেন হতে চেয়েছিলেন? মানে আপনার নিজের ইচ্ছা ছিল না বাবা মার ইচ্ছা ছিল কোন? সত্যি বলতে যে চিকিৎসক হওয়ার পিছনে যে হতে হবে, এটার পিছনে সবচেয়ে যেটা প্রেরণা জোগেছে আমার মা। মানে আমি ক্লাস 9-10 থেকেই তার স্বপ্ন যে আমি ডাক্তার হবো। হ্যাঁ, আর আমার যেটা ইচ্ছা ছিল যে আমি সবসময় দেখতাম যে একটা মানুষ রোগী হিসাবে একজন ডাক্তারের কাছে আসে,
এবং সে তার এমন ব্যক্তিগত কিছু কথা শেয়ার করে যে তার বাবা মা বা ভাই বোন এদের কাছেও শেয়ার করতে পারে না। এই জিনিসটা আমার কাছে খুব মানে টাচ করতো আর কি, যে একটা এমন মানুষ যে হচ্ছে মানুষের এত কাছে চলে যেতে পারে, এই সুযোগটা আছে। এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ডাক্তারি হওয়ার পিছনে একটা প্রেরণা জুগিয়েছে বলা যায়। এখন মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আমার হচ্ছে ইচ্ছা যে একজন ভালো ডাক্তার হওয়া, যাতে হচ্ছে মানুষের সেবাটা ভালোভাবে দিতে পারি, এবং আমার ইচ্ছা যে মেডিসিনে ক্যারিয়ার করার। অর্পি আপু? আমার ইচ্ছা মেডিসিনে ক্যারিয়ার। দুজনই মেডিসিনে। আমরা আসলে অনেকক্ষণ ধরেই গল্প করলাম, আফিয়া জান্নাত, অর্পি আপু এবং হচ্ছে ডাক্তার নাহিদ ইমরোজ উৎস ভাই, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাতে চাই মূলত আপনাদের এই ব্যস্ততম সময় থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে অনেক গল্প করলাম, আশা করি এই গল্প থেকে আপনারা উপকৃত হবেন। অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো সময় আবার আমরা আপনাদের সামনে আসবো, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।